হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কিভাবে তোমরা ইংরেজিতে বাক্য তৈরি করবে এবং কিভাবে তোমাদের ইংরেজিটা ডেভেলপ করবে। তার জন্য আমি তোমাদেরকে এখানে 100টি সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার শেখাবো। তোমরা যদি এইগুলো ফলো করো এবং খাতায় নোট করো এবং প্রত্যেক দিন যদি প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদেরকে কেউ রুখতে পারবে না। তোমরা উইথিন 3 মান্থের মধ্যে ইংরাজিতে মোটামুটি কথা বলতে পারবে, এইটুকু আমি আশ্বাস দিতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এখানে আমি প্রথম যে স্ট্রাকচারটা নিয়েছি, আই অ্যাম ট্রাইং টু। ওকে, আমি এখানে দুটো কথা বলে নেই। দেখো, আয়ের পরে যে অ্যামটা লিখলাম, এটা অবশ্য তোমরা অনেকেই জানো, তারপরেও আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম হবে, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে আর হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্টের পরে ইজ হবে, আর যদি থার্ড পারসন প্লুরাল হয় তার জন্য আর হবে। ওকে, তো আমাদের স্ট্রাকচারটা কী আছে, আই অ্যাম ট্রাইং টু। এরপরে আমাদের একটা ভার্ব আনতে হবে, ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আনতে হবে। তো আমাদের এই স্ট্রাকচারের মানেটা কি হয়ে যাবে, কোনো কিছু করার চেষ্টা করছি বা কোনো কিছু করার চেষ্টা করিতেছি। যেমন আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব, আমি ভালো একটি চাকরি খোঁজার চেষ্টা করছি। ওকে, আই অ্যাম ট্রাইং টু ফিক্স ইউর প্রবলেম, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু কমপ্লিট মাই স্টাডি, আমি আমার পড়াশুনো শেষ করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু ক্লিন মাই হাউস, আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু মেক ব্রেড, আমি রুটি বানানোর চেষ্টা করছি। ওকে, তো তোমরা উদাহরণগুলো দেখলে, তো এখানে আমরা জাস্ট কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে যদি কোনো সেন্টেন্সে আই অ্যাম ট্রাইং টু এই ফরম্যাটটা যদি আমরা আনি, তাহলে আমাদের যেটা অর্থ দেবে কোনো কিছু করার চেষ্টা করা, অর্থাৎ কোনো কিছু করার চেষ্টা করিতেছি বা করছি, এই অর্থটা আমাদের আসবে। ওকে, এখানে একটা সাবজেক্ট চেঞ্জ করে একটা ট্রান্সলেট করে দেখায়। যেমন আমরা বলতে পারি হি ইজ ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব, সে ভালো একটি চাকরি খোঁজার চেষ্টা করছে। দেখো, আমি এখানে বললাম হি ইজ, কেন ইজ ব্যবহার করলাম, হি হলো থার্ড পারসন, আর এই সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হির পরে ইজ হয়েছে। ওকে, এখন যদি আমি বলি মাই ফ্রেন্ড ইজ ট্রাইং টু রাইট ইংলিশ, আমার বন্ধু ইংলিশ লেখার চেষ্টা করছে। ওকে, তো এখানে ইজ ব্যবহার করলাম কেন, কারণ মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু, ইনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আশা করি তোমরা অবশ্যই জানো যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমি এগুলো নিয়ে আর এক্সপ্লেন করছি না। তো চলো আমরা নেক্সট পয়েন্টটায় চলে যাই। ওকে, দেখো এখানে আমাদের স্ট্রাকচার কী আছে, নিড টু। যদি কোনো বাক্যে নিড টু আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের মানেটা কী আসবে, কোনো কিছু করা প্রয়োজন বোঝাতে। ওকে, কোনো কিছু করা প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করি। সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট নিড টু প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, চলো আমরা এক্সাম্পল দেখে নেই। আই নিড টু কুক রাইস, আমার ভাত রান্না করা প্রয়োজন। ওকে, গভর্নমেন্ট নিডস টু টেক অ্যাকশন এগেনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেখো, এখানে গভর্নমেন্টের পরে নিডস ব্যবহার হয়েছে, কারণ গভর্নমেন্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, তার জন্য ভার্বের শেষে আমরা এস যুক্ত করলাম। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলো, হি নিডস টু টেক ট্রিটমেন্ট, তার চিকিৎসা নেওয়া প্রয়োজন। শি নিডস টু ইউজ ফেসবুক, তার ফেসবুক ব্যবহার করা প্রয়োজন। পলিটিশিয়ানস নিড টু ওয়ার্ক ফর দ্য সোসাইটি, সমাজের জন্য নেতাদের কাজ করা প্রয়োজন। দে নিড টু ভিজিট কলকাতা, তাদের কলকাতা ভ্রমণ করা প্রয়োজন। ওকে, চলো নেক্সট পয়েন্টে চলে যাই। ওকে, নাম্বার 3, হ্যাভিং আ হার্ড টাইম। তো আমাদের স্ট্রাকচার কী আছে, হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। তো যখন আমরা হ্যাভিং হার্ড টাইম ব্যবহার করব, তার মানে হয়ে যাবে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। কী হবে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। যেমন আমরা এক্সাম্পল দেখে নেই, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ইউজিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করতে আমার কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখতে তার কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম টকিং উইথ ইউ, তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ হার্ড টাইম প্রোভাইডিং দ্য পোর উইথ ফুড, গরিবদের খাদ্য যোগান দিতে সরকারের কষ্ট হচ্ছে। দেখ, এখানে গভর্নমেন্টের পরে ইজ ব্যবহার হয়েছে, তাই না? আবার এখানে আয়ের পরে অ্যাম ব্যবহার হয়েছে। কেন এখানে হির পরে ইজ ব্যবহার হলো, কেন আয়ের পরে অ্যাম ব্যবহার হলো, কেন গভর্নমেন্টের পরে ইজ ব্যবহার হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর আগের পয়েন্টটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি কোথায় সাবজেক্টের পরে ইজ হবে, কোথায় অ্যাম হবে, কোথায় আর হবে। চলো আমরা পরেরটা দেখে নেই। ফার্মার্স আর হ্যাভিং আ হার্ড টাইম কাল্টিভেটিং ইন দ্য ফিল্ড, মাঠে চাষাবাস করতে কৃষকদের কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে। ওকে, ওকে, এখানে যে স্ট্রাকচারটা আছে, দেয়ার ইজ সামথিং রং।
যদি কোনো সেন্টেন্সে দেয়ার ইজ সামথিং রং থাকে এবং তার সাথে উইথ প্লাস নাউন থাকবে, তখন কি হবে, এটার অনুবাদ হয়ে যাবে কোনো কিছুতে সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে। তো চলো আমরা এক্সাম্পল দেখে নেই। দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন, টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ড্রেস, আমার কাপড়ে কোনো সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই হেয়ার কাট, আমার চুল কাটার সমস্যা হয়েছে। দেয়ার ওয়াজ সামথিং রং উইথ হিজ প্ল্যান, তার পরিকল্পনায় কোনো সমস্যা হয়েছিল। দেখো এখানে দেয়ারের পরে ওয়াজ ব্যবহার হয়েছে। কেন ওয়াজ ব্যবহার হয়েছে? কারণ এটা পাস্ট টেন্সে বোঝানো হয়েছে। হ্যাঁ, কারণ এটা অতীতে বোঝানো হয়েছে। কি বলছে এখানে? তার পরিকল্পনায় কোনো সমস্যা হয়েছিল, তার জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম। ওকে, আর বাকিগুলোই কিন্তু অতীতে বোঝানো হয়নি, তার জন্য এখানে ইজ ব্যবহার হয়েছে। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন, টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে। কিন্তু যদি আমি বলতাম দেয়ার ওয়াজ সামথিং রং উইথ টেলিভিশন, তাহলে এটার মানে হয়ে যেত টেলিভিশনে কোনো সমস্যা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো কেন ইজ কেন ওয়াজ ব্যবহার হয়েছে। ওকে, চলো নেক্সট আমরা নাম্বার 5টা দেখে নেই। ওকে, দেখো এখানে আছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, তাহলে এটার অর্থ কী হয়ে যাবে? কোনো কিছুতে সিদ্ধান্ত নিয়েছি। যদি কোনো সেন্টেন্সে আই হ্যাভ ডিসাইডেড টু উইথ ভার্ব ইউজ করি, তখন আমাদের যে বাংলা অনুবাদটা আসবে যে কোনো কিছুতে সিদ্ধান্ত নিয়েছি। এক্সাম্পল দেখে নেই। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা, আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, যদি কোনো সেন্টেন্সে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব ব্যবহার হয়, মানে V1 ব্যবহার হবে অবশ্যই, তাহলে এটার অনুবাদ হয়ে যাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট নাম্বার 6 আমরা চলে যাই। আই হ্যাভ হার্ড দ্যাট, তারপরে একটা সাবজেক্ট ব্যবহার হবে। ওকে, এটার অর্থ কী হয়ে যাবে? আমি শুনেছি যে, আমি শুনেছি যে। যেমন আমরা এক্সাম্পল দেখে নিই। আই হ্যাভ হার্ড দ্যাট গভর্নমেন্ট উইল গিভ মানি টু দ্য হেল্পলেস, আমি শুনেছি যে সরকার গরিবদের অর্থ প্রদান করবে। দেখো এখানে সে হয়ে গেছে, এটা আমি হবে। ওকে, আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি যে গভর্নমেন্ট উইল গিভ মানি টু দ্য হেল্পলেস, সরকার গরিবদের অর্থ প্রদান করবে। নেক্সট, শি হ্যাজ হার্ড দ্যাট অ্যাপেক্স কোম্পানি ইজ গিভিং 40% ডিসকাউন্ট অন দেয়ার প্রোডাক্ট, শুনেছি যে অ্যাপেক্স কোম্পানি তাদের পণ্যের উপর 40% ছাড় দিচ্ছে। দেখো এখানে শির পরে হ্যাজ ব্যবহার হয়েছে, কিন্তু এর আগের সেন্টেন্সটা আয়ের পরে হ্যাভ ব্যবহার হয়েছে। কিন্তু এখানে শির পরে হ্যাজ কেন ব্যবহার হলো? কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়, বাকি ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট পয়েন্টটা দেখে নেই। নো নিড টু, অর্থাৎ দরকার নেই। স্ট্রাকচারটা হবে নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব 1 ব্যবহার হবে। ওকে, নো নিড টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলার দরকার নেই। নো নিড টু টক টু হিম, তার সাথে কথা বলার দরকার নেই। নো নিড টু হেল্প হিম এনিমোর, তাকে আর সাহায্য করার দরকার নেই। নো নিড টু বি ওয়ারিড, উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। নো নিড টু সুইচ দ্য ফ্যান অন, ফ্যান চালানোর দরকার নেই। নো নিড টু ইউজ ফেসবুক, ফেসবুক ব্যবহার করার দরকার নেই। তোমরা কি করবে, আমি যেভাবে এক্সাম্পল দিয়েছি তোমরা একই প্যাটার্নে অনেক বেশি বেশি করে সেন্টেন্স মেক করবে এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, চলো আমরা এবার নাম্বার 8টা দেখে নিই। হাউ অফেন, যদি কোনো সেন্টেন্স হাউ অফেন দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের কেমন ধরনের মিনিং দেবে দেখে নিই একবার। দেখ 1 নম্বরে কি আছে? হাউ অফেন ডু ইউ গো টু রেস্টুরেন্ট, তুমি কত সময় পর পর রেস্টুরেন্ট যাও। হাউ অফেন ডু ইউ রিসাইট হলি কোরআন, তুমি কতদিন পর পর কোরআন পড়ো। ওকে, নেক্সট, হাউ অফেন ডু ইউ মিট হিম, তুমি কতদিন পর পর তার সাথে দেখা করো। হাউ অফেন ডাজ হি অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, সে কতদিন পর পর ক্লাসে উপস্থিত হয়। চলো 9 নম্বরটা দেখে নিই। আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব, অর্থাৎ এর অনুবাদ কী হয়ে যাবে? আমি পারবো। যেমন আই উইল বি অ্যাবল টু টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাতে পারবো। দে ওন্ট বি অ্যাবল টু ক্যাচ দিস বিগ ফিশ, তারা এই বড় মাছটি ধরতে পারবে না। দেখো এখানে 3 নম্বর সেন্টেন্সটা ওন্ট ব্যবহার হয়েছে। কেন ওন্ট ব্যবহার হয়েছে? কারণ আমরা এই সেন্টেন্সকে নেগেটিভ করেছি। আমরা জানি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট ব্যবহার করতে হয়, তার জন্য আমরা এখানে উইল নট বা দে ওন্ট ব্যবহার করেছি। ওকে, দে ওন্ট বি অ্যাবল টু ক্যাচ দিস বিগ ফিশ, তারা এই বড় মাছটি ধরতে পারবে না। যেহেতু ওন্ট ব্যবহার হয়েছে, তার জন্য এখানে নেগেটিভ অর্থ চলে আসবে।
ওকে, নেক্সট তারপর একটা দেখে নেই, শি উইল বি অ্যাবল টু গেট দিস জব, সেই চাকরিটি পাবে। নো ওয়ান উইল বি অ্যাবল টু ক্যারি দিস হেভি বক্স, কেউ এই ভারী বক্সটি বহন করতে পারবে না। ওকে, শুড হ্যাভ অর্থাৎ থাকা উচিত। ইউ শুড হ্যাভ, এক্সাম্পলগুলো দেখে নেই। চলো এবার এক্সাম্পলগুলো দেখে নেই। ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ, তোমার একটি ল্যাপটপ থাকা উচিত। হি শুড হ্যাভ স্কিল ইন ইংলিশ, তার ইংরেজিতে দক্ষতা থাকা উচিত। হি শুড হ্যাভ নলেজ অ্যাবাউট সায়েন্স, তার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা উচিত। দে শুড হ্যাভ গুড ম্যানার, তাদের ভদ্রতা থাকা উচিত। দে শুড হ্যাভ আ রেস্টুরেন্ট, তাদের একটি রেস্টুরেন্ট থাকা উচিত। ওকে, তাহলে আজকে আমরা এই 10টি স্ট্রাকচার শিখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা এর পরে এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।